আচ্ছা, দেশের নাগরিক আসলে সরকারের কাছ থেকে ঠিক কী চায় বলতে পারেন? আমার মনে হয় সুরক্ষা, জীবনের সুরক্ষা, সম্মানের সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা ইত্যাদি। কিন্তু সে সরকারই যদি রক্ষকের জায়গায় ভক্ষক হয়ে দাঁড়ায়, তখন দেশের মানুষ কোথায় যায় ভেবে দেখেছেন? আজকে এমনই এক গল্প নিয়ে আমি এক্সপ্লেন করব 1998 সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ মুভি দিল সে এর পুরো গল্পটা অনেক পুরনো হলেও বর্তমান বাংলাদেশ এবং বিশ্বের প্রেক্ষাপটে একটু হলেও এর ভ্যালিডিটি আছে, তাই গল্পটা আপনাদের জন্য নিয়ে আসা। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। চারিপাশে ঝোড়ো বাতাস বইছে, আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অল ইন্ডিয়া রেডিওর একজন রিপোর্টার অমর একটা লোকাল ট্যাক্সিতে করে ভারতের উত্তর পূর্ব রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। সেখানকার স্টেশন মাস্টারকে অমর জিজ্ঞেস করে ট্রেন চলে গেছে কিনা। স্টেশন মাস্টার তাকে বলে এখনো ট্রেন আসতে 8 ঘন্টা দেরি আছে। অমর উদাস হয়ে সিগারেট বের করে, কিন্তু তখন সে খেয়াল করে যে তার কাছে সিগারেট ধরানোর মতো কোনো ম্যাচ নেই। স্টেশনে তার থেকে কিছুটা দূরে থাকা একটা বেঞ্চে কালো চাদর মুড়ি দিয়ে কাউকে বসে থাকতে দেখে সে। অমর তখন তাকে কোনো বৃদ্ধ চাচা ভাবে। সে গলা চেঁচিয়ে জিজ্ঞেস করে তার কাছে কোনো ম্যাচ আছে কিনা, কিন্তু সেই ব্যক্তি কোনো উত্তর দেয় না। হঠাৎই একটা দমকা হওয়ায় তার গায়ে থাকা ওই চাদরটা উড়ে যায়, আর এবার আমরা দেখতে পাই সে যাকে এতক্ষণ বৃদ্ধ চাচা ভাবছিল সে আসলে এক সুন্দরী রমণী। মেয়েটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অমর এক দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তারপর সে মেয়েটার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু মেয়েটা তার প্রশ্নের কোনোই উত্তর না দিয়ে তাকে এক প্রকার না দেখার ভান করে। কিন্তু অমর তো হাল ছাড়ে না। সে মেয়েটাকে জিজ্ঞেস করে তার কিছু লাগবে কিনা। অমর তার জন্য কিছু করতে চায়। এবার মেয়েটা প্রথমবারের মতো কথা বলে। সে অমরের কাছে 1 কাপ গরম চা চায়। অমর সেটা শুনে খুব খুশি হয়। সে তখনই দৌড়ে স্টেশনে থাকা টঙের দোকানের কাছে যায়, কিন্তু সেখানে তখন দোকানদার ঘুমোচ্ছিল। সে দোকানদারকে ঘুম থেকে তুলে 2 কাপ স্পেশাল চা বানিয়ে দিতে বলে। চা নিয়ে যখন অমর ফিরে আসে তখন সে দেখতে পায় সে মেয়েটা তার কিছু পরিচিত লোকজনের সঙ্গে ট্রেনে উঠে পড়েছে। অমর তাকে চিৎকার করে ডাকতে থাকে। মেয়েটা তখন চমকে গিয়ে ট্রেনের জানালা দিয়ে তার দিকে এক পলক তাকায়, আর তারপর ট্রেন তার আপন গতিতে চলে যায়। অমর তখন চা হাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে আনমনে বলে এটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে ছোট প্রেম কাহিনী। পরের দিন সকালে অমর তার কাজের জন্য আসামে পৌঁছে যায়। সেখানে অল ইন্ডিয়া রেডিও থেকে স্টেশন মাস্টার তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। এরপর অমর যথারীতি তার কাজে নেমে পড়ে। সে আসামের বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার মানুষদের কাছ থেকে ইন্টারভিউ নিতে থাকে। আসামের কিছু মানুষ সরকারের ওপর অসন্তুষ্ট ছিল, আবার কিছু মানুষ দারিদ্রতার অসুবিধায় ভুগছিল, আবার অন্য কিছু মানুষ এমন ছিল যারা দেশ নিয়ে পজিটিভ কথা বলেছে। কিন্তু অমর এই অবধি থেমে যাওয়ার লোক না। সে তার বন্ধু শুক্লার সঙ্গে মিলে সেখানকার সন্ত্রাসীদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি নেয়। যখন এই কথা স্টেশন মাস্টারের কানে যায় তখন সে অমরকে বোঝায় যে ওখানকার লোকজন খুবই ভয়ানক, আর তাছাড়া তারা তো রেডিওতে কাজ করে, তারা তো কোনো সাংবাদিক নয়, তাই এসব ঝামেলার মধ্যে জড়িয়ে বিপদে না পড়াই ভালো। তখনই সে আবারও ওই মেয়েটাকে দেখে যার সঙ্গে তার সেই দিন রাতে রেলওয়ে স্টেশনে দেখা হয়েছিল। অমর স্টেশন মাস্টার আর শুক্লাকে রেখেই ওখানে দৌড়ে যায় মেয়েটার কাছে, আর তাকে বলে আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল, ওই যে 1 কাপ চা। কিন্তু মেয়েটা তাকে না চেনার ভান করে। সে অমরকে বলে তার কোথাও ভুল হচ্ছে, কিন্তু অমর কোনোভাবেই মানতে চাইছিল না যে এই মেয়েটা স্টেশনে দেখা সেই মেয়েটা নয়। তাই অমর মনে মনে ফোন দিয়ে আটে। যখন মেয়েটা বাসে উঠে চলে যাচ্ছিল তখন অমর তাকে পিছু ডাকে, যেমনটা সেদিন সে রেলওয়ে স্টেশনে ডাক দিয়েছিল। মেয়েটা চমকে গিয়ে তার দিকে এক পলক তাকায়, যেমনটা সেদিন সে রেলওয়ে স্টেশনে অমরের দিকে তাকিয়েছিল। এবার অমর বুঝতে পেরে যায় মেয়েটা তাকে চিনতে ভুল করেনি, বরং মেয়েটা তাকে এড়িয়ে চলতে চাইছে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় অমর তার বন্ধু শুক্লাকে নিয়ে আসামের সেই সন্ত্রাসীদের ডেরায় গিয়ে তাদের কমান্ডারের ইন্টারভিউ নিতে চায়। তখন তাদের সদস্যরা তাকে আর তার বন্ধুকে ধরে নিয়ে যাচ্ছিল তাদের কমান্ডারের কাছে। যাওয়ার পথে আমরা সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে অস্ত্র হাতে ট্রেনিং করতে দেখি। এরপর ছেলেগুলো তাকে আর শুক্লাকে কমান্ডারের কাছে নিয়ে গেলে অমর ওই টেরোরিস্ট অর্থাৎ জঙ্গিদের কমান্ডারের ইন্টারভিউ নেওয়া শুরু করে। কমান্ডার তাকে বলে তারা এখানকার সরকারের কাছ থেকে মুক্তি চায়, নিজেদের আলাদা একটা রাজ্য চায়, কারণ স্বাধীনতার 50 বছর পরেও তাদেরকে যেসব সুযোগ সুবিধা দেওয়া হবে বলে ওয়াদা করা হয়েছিল তা সরকার এখনো পূরণ করতে পারেনি। উল্টো তাদের ওপর অন্যায় অবিচার চলেই যাচ্ছে। সে অমরকে বুঝিয়ে বলে যে আমরা কোনো সন্ত্রাসী না, আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি। অমর তাদেরকে জিজ্ঞেস করে আপনারা অস্ত্র কোথা থেকে আনেন, চীন থেকে নাকি পাকিস্তান থেকে?
এই কথায় কমান্ডার খুব রেগে যায়। তবে সে রাগ সামলে অমরকে বলে, তুমি খুবই সাহসী ছেলে, যদি কখনো তোমার রেডিওতে চাকরিটা চলে যায় তাহলে তুমি আমাদের সঙ্গে এসে যোগ দিও। পরের সিনে অমরকে দেখা যায় সে রেডিও স্টেশনে আজকে আলাদা এক রকমের প্রোগ্রাম করছে, যেখানে সে রেল স্টেশনে থাকা ওই মেয়েটার সঙ্গে তার কিভাবে দেখা হলো, কিভাবে সে চলে গেল সেসব নিয়ে গল্প বলতে থাকে। আর সেই মেয়েটাও শহরের এক কোণে বসে অমরের সেই প্রোগ্রাম রেডিওতে শুনছিল। অমরের কণ্ঠ শুনে মেয়েটার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়, সে খুব ভয় পেতে থাকে। পরে একদিন অমর পোস্ট অফিসে গিয়েছিল তার ফ্যামিলির কাছে চিঠি লিখতে। তখন সে পাশের টেলিফোন বুথে আবার সেই মেয়েটাকে দেখতে পায়। সে কারোর সঙ্গে কথা বলছিল। অমর মেয়েটার কাছে যায় আর তাকে বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি ঠিকই আমায় চিনতে পেরেছো, কিন্তু সেটা অস্বীকার করছো। এবার মেয়েটা তাকে বলে তার নাম মেঘনা। আর অমর যেন তার পিছু করা ছেড়ে দেয়, কারণ সে এসব একদমই পছন্দ করে না। তাছাড়া অমর এতে অসুবিধায় পড়তে পারে। কিন্তু অমর মেঘনার কথা একদমই কানে তোলে না। সে উল্টো মেঘনার পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। মেঘনা বাড়িতে কাজ করছিল, তখন সে খেয়াল করে অমর তাকে ডাকছে। অমর তার পিছু নিয়ে বাড়ি অব্দি চলে এসেছে দেখে মেঘনা ভীষণ ভয় পেয়ে যায়। বাড়িতে থাকা লোকজনের চোখ ফাঁকি দিয়ে সে অমরের সঙ্গে দেখা করতে আসে। তারপর সে অমরকে বোঝানোর চেষ্টা করে যে অমর তাকে যেরকম ভাবছে মেঘনা সেরকম মেয়ে নয়, তার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না। কিন্তু অমর কিছুতেই তা মানতে চায় না। সে বলে সে তার সম্পর্কে কিছুই জানতে চায় না, সে শুধু বলে সে তাকে মন থেকে ভালোবাসে। আর কোনো উপায় না পেয়ে অমর মেঘনাকে তার পিছু ছাড়ানোর জন্য বলে সে বিবাহিত। মেঘনা বিবাহিত জানার পর অমর বেচারার মন ভেঙে যায়। সে স্টেশন মাস্টার আর তার বন্ধু শুক্লাকে বলে, আমার একটা বড় ভুল হয়ে গেছে। মেঘনা বিবাহিত মেয়ে, তাকে বিরক্ত করাটা আমার একদমই উচিত হয়নি। তাই অমর সিদ্ধান্ত নেয় সে কাল মেঘনার কাছে ক্ষমা চাইতে যাবে। পরের সিনে দেখা যায় অমর আর তার বন্ধু শুক্লা মেঘনাদের বাড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন মেঘনা আসবে আর অমর তার কাছে ক্ষমা চাইবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে মেঘনা আসে আর তার সঙ্গে 3 জন লোককেও নিয়ে আসে। সেই 3 জনের মধ্যে 2 জন এসে অমরকে গাড়িতে বসিয়ে নির্জন জঙ্গলের ভেতর নিয়ে যায়। সেখানে আগে থেকেই কিং বসেছিল বাঁশি হাতে। অমর তাদেরকে বলে সে বক্সিং জানে, আর যেহেতু সে সরকারের লোক তাকে মারলে সরকারও তাদেরকে ছাড়বে না। কিন্তু অমরের কোনো কথাতেই তারা একটুও ভয় পায় না। অমরকে গাড়ি থেকে বের করে কিম সহ তারা 2 জন খুব মারধর করে। প্রথমে অমর ভাবে এদের মধ্যে কেউ একজন হয়তো মেঘনার হাজব্যান্ড, কিন্তু পরে অমর জানতে পারে যে এরা সম্পর্কে মেঘনার ভাই হয়। মেঘনা অবিবাহিত জেনে অমর খুব খুশি হয়ে যায়, আর সেই খুশিতে এত মার খাওয়ার পরেও সে হাসতে থাকে। আর ওই লোকগুলোকে বারবার জিজ্ঞেস করতে থাকে তারা সম্পর্কে মেঘনার ভাই হয় কিনা। সে আসলে কনফার্ম করতে চাচ্ছিল যে মেঘনার আসলেই বিয়ে হয়েছে কিনা। মেঘনার ভাইয়েরা তার এসব কথা শুনে অনেক বিরক্ত হয়ে যায়, তবে বারবার করে অমরের কথার উত্তর তারা দিতে চায় না। তারা রাগের মাথায় অমরকে মেরে আধমরা অবস্থায় জঙ্গলে ফেলে রেখে চলে যায়। তখন জঙ্গলে একটা মেয়ে কাঠ সংগ্রহ করতে এসেছিল। সে অমরকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশন মাস্টার আর শুক্লার কাছে খবর দেয়। তারা খবর পেয়ে জিপে করে এসে অমরকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পর শুক্লা অমরকে বলে মেয়েটাকে ভুলে যেতে, কারণ ওই মেয়েটার জন্যই অমরের আজ এই অবস্থা। তবে অমর শুক্লাকে ইশারায় কিছু বলতে চায়। প্রথমে শুক্লা বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে যায় অমর তাকে বলছে মেঘলা বিবাহিত না। এই কথা জানার পর শুক্লাও অমরের সঙ্গে খুব খুশি হয়। হসপিটাল থেকে সুস্থ হয়ে ফেরার পর অমর শুক্লাকে নিয়ে মেঘনাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে মেঘনা তার ভাইদের সঙ্গে সেখান থেকে চলে গেছে। তারা এখানে মাত্র 2 মাস থাকার জন্য এসেছিল, আর এখন তারা কোথায় গেছে সেই তথ্য কারো কাছেই নেই। পরের দিন অমর আবারও পোস্ট অফিসে যায়। সেখান থেকে তার বাসায় ফোন করে পরিবারের সবার খোঁজ খবর নেয়। সেই সময় হঠাৎ অমরের মনে পড়ে যায় যে এই টেলিফোন বুথ থেকে মেঘনা কাউকে ফোন করত। তাই সে ওখানে থাকা লোকটাকে কিছু ঘুষ দিয়ে সেই নম্বরটা জেনে নেয়, যে নম্বরে মেঘনা প্রায়ই ফোন করত। সেখান থেকে অমর জানতে পারে মেঘনা এখান থেকে লাদাখে কাউকে ফোন করত। তো এরপর অমর আসাম থেকে সোজা রওনা হয়ে যায় লাদাখের উদ্দেশ্যে। ভালোবাসার বলিহারি, ভালোবাসার টানে আসাম থেকে ডিরেক্ট লাদাখ। এ তো পুরো বাংলাদেশের ওই চীনা থেকে ভালোবাসার টানে বাংলাদেশে আসার মতো অবস্থা হয়ে গেল। তবে যাই হোক, আমার কাছে প্রশ্ন হলো লাদাখের মতো এত বড় একটা এলাকায় গিয়ে কোনো লোকেশন ছাড়া মেঘনাকে কিভাবে খুঁজে পাবে অমর? আপনাদের মনেও কি একই প্রশ্ন? চলুন উত্তরটা জানার চেষ্টা করি। তো সেখানে পৌঁছে অমর লাদাখের লোকাল ফেস্টিভ্যাল রেকর্ড করছিল। তখনই সেখানে একজন তরুণ সন্ত্রাসীকে মিলিটারিরা এনকাউন্টার করে। সেখানে থাকা লোকজনের মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ছুটাছুটি করতে শুরু করে। অমর মিলিটারিকে জিজ্ঞেস করে তারা লোকটাকে কেন মারলো। মিলিটারি তাকে বলে এরা শহরের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ করে,
নিষ্পাপ মানুষের প্রাণ নিয়ে খেলে এরা। সেখানেই এই ভিড়ের মধ্যে অমর মেঘনাকেও দেখতে পায়। মেঘনা সেখান থেকে গিয়ে একটা ছোট্ট বাসে উঠে পড়ে। অমরও তার পিছু পিছু গিয়ে সেই বাসে ওঠে। তারপর সে মেঘনাকে জিজ্ঞেস করে, তোমার স্বামী আর তার দলবলকে যে দেখতে পাচ্ছি না, একা কোথায় যাচ্ছ? নাকি তোমার স্বামীকে অন্য কাউকে মারতে পাঠিয়েছ? তখন মেঘনাও বলে, তারা কেউই আমার স্বামী ছিল না। বাসে মিলিটারিরা সবার আইডি কার্ড চেক করছিল। অমরের কাছে তার আইডি কার্ড দেখতে চাইলে অমর অল ইন্ডিয়া রেডিওর আইডি কার্ড দেখিয়ে দেয়। আর তারপর মেঘনার কাছে আসলে মেঘনা তাকে বলে যে সে অমরের সঙ্গেই যাচ্ছে, সে অমরের স্ত্রী। তাই মিলিটারিরা তাকে আর কিছুই জিজ্ঞেস করে না। কিন্তু অমর এবার বাসে বসেই তাকে খুব ব্যঙ্গ করতে থাকে। মাঝ রাস্তায় সেই ছোট্ট বাসটা নষ্ট হয়ে যায়, আর গ্রামবাসীরা সামনের গ্রাম পর্যন্ত সবাই হেঁটেই চলতে শুরু করে। এদিকে মেঘনা যতই অমরকে অ্যাভয়েড করার চেষ্টা করুক না কেন, অমর তার পেছন ছাড়তে রাজি না। সে মেঘনার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু মেঘনা তাকে পাত্তাই দেয় না। একটা পর্যায়ে অমর রেগে গিয়ে মেঘনাকে জাপটে ধরে। এরপর গরমে সবাই যখন কষ্ট পাচ্ছিল, তখন অমর মেঘনাকে পানি এনে দেয়। অমরের যত্ন নেওয়া দেখে এবার মেঘনাও তাকে পছন্দ করতে শুরু করে। হঠাৎই মেঘনার প্যানিক অ্যাটাক শুরু হয়। তখন আমরা বুঝতে পারি তার মনে পুরনো কোনো ক্ষত রয়েছে। যদিও অমর এই ব্যাপারে কিছুই জানতো না, আর মেঘনাও তাকে কিছু শেয়ার করে না। পরের সিনে দেখানো হয় তারা একটা বৌদ্ধ মন্দিরে গিয়ে পৌঁছায়। সেখানে অমর ধর্মযাজককে বলে সে মেঘনাকে বিয়ে করতে চায়, তাদের জন্য বিয়ে করিয়ে দেওয়া হয়। তখন মেঘনা ওই ধর্মযাজককে বলে অমরের মাথা খারাপ, ও পাগল, তাই তার কথা যেন ওই গুরু সিরিয়াসলি না নেয়। এরপর মন্দিরে প্রবেশ করলে অমর মেঘনাকে বলে সে তাকে বিয়ে করতে চায়। মেঘনাও তখন তাকে স্পষ্ট জানিয়ে দেয় তার কাছে বিয়ে করার মতো কোনো সময় নেই। তারপর তারা রাতে এক জায়গায় আশ্রয় নেয়। সেখানে অমর মেঘনাকে জিজ্ঞেস করে তার পছন্দের জিনিস কি, সে কি কি করতে পছন্দ করে। এরপর মেঘনা তাকে বলতে থাকে সে তার বাড়ির কাছের মন্দিরকে খুব মিস করে, সেখানকার লোকজনদেরকেও মিস করে। এরপর সে অমরকেও একই প্রশ্ন জিজ্ঞেস করে। এভাবে তারা একে অন্যের পছন্দ অপছন্দের ব্যাপারে কথা বলতে থাকে। তারপর তারা ঘুমিয়ে পড়ে। যখন সকালে অমরের ঘুম ভাঙে, তখন সে দেখতে পায় মেঘনা সেখানে নেই, আর সে বালির ওপরে কিছু একটা লিখে রেখে গেছে। মেঘনা লিখেছে, কিছু মানুষ বালির ওপরে লেখার মতো হয়ে থাকে, সামান্য বাতাসের একটা ঝটকাতেই যাকে মুছে দেওয়া যায়। ঠিক সেই মুহূর্তেই হুট করে সেখানে প্রচন্ড বাতাস শুরু হয়, আর বালিগুলো উড়ে ওই লেখাগুলো মুছে যায়। তো এই লেখা দেখে অমর তো খুবই রেগে যায়। সে মানতে পারছিল না মেঘনা তাকে এইভাবে ধোকা দিয়ে এখান থেকে চলে গেছে। সে সেখানে বালির মধ্যে বসে বিড়বিড় করতে থাকে। অন্যদিকে আমরা দেখি মেঘনা কোনো একটা বরফে ঢাকা শহরে চলে এসেছে তার আসল সঙ্গীদের কাছে। আর এখানেই আমরা মেঘনার আসল পরিচয় সম্পর্কে জানতে পারি। ওই যে মেঘনা বলেছিল না অমর তাকে যেরকমটা ভাবছে সে তেমন মেয়ে নয়, আসলেই কথাটা ঠিক। মেঘনা আসলে একজন টেররিস্ট। সে একটা ছোট্ট ঘরের মধ্যে তার সাথীদের সঙ্গে শপথ নিচ্ছিল যে সে দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। এদিকে অমর এবার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তার নিজের বাড়ি দিল্লিতে ফিরে আসে এবং আবারও রেডিও স্টেশনের কাজে মনোযোগ দেয়। অমরের বাবা একজন আর্মি সৈনিক ছিলেন। তাদের খুব হাসি খুশি একটা যৌথ পরিবার আছে। অমরের বাবা অমরের বিয়ের জন্য তার বন্ধুর মেয়ে প্রীতির সঙ্গে অমরকে পরিচিত হতে বলে, যে কিনা কেরালা থেকে এসেছে। অমর আর প্রীতি যখন প্রথমবারের মতো দেখা করে, তখন প্রীতি অমরকে বলে তার আগে একটা বয়ফ্রেন্ড ছিল, পরে সে দুবাইতে চাকরি পায় আর প্রীতিকে ধোকা দিয়ে দুবাই চলে যায়। অমর বলে তার সঙ্গেও এরকমই কিছুটা ধোকা হয়েছে। এরপর অমর আর প্রীতি নিজেদের মধ্যে কথা বলার জন্য বাইরে ঘুরতে বের হয়। যখন তারা বাড়িতে ফিরছিল, তখন অমর বাসের জানালা থেকে বাইরে তাকালে দেখতে পায় মিলিটারিরা কিমকে কিছু একটা জিজ্ঞেস করছে। কিমকে দেখে অমর ভীষণ রেগে যায় আর বাস থেকে নেমে তার পেছনে ধাওয়া করতে শুরু করে। কিমও সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। সিঁড়ি থেকে ওঠার সময় অমরের সঙ্গে একজনের ধাক্কা লাগে আর সে সেখানেই পড়ে যায়। অন্যদিকে কিমকে এভাবে পালাতে দেখে মিলিটারিদের সন্দেহ হয়, তাই তারা তাকে পাকড়াও করে ফেলে। ধরা পড়ে যাওয়ার ভয়ে কিম তার সাথে থাকা সাইনাইড খেয়ে সেখানেই আত্মহত্যা করে। কিন্তু অমর এসবের কিছুই জানতো না। অমর যখন প্রীতিকে নিয়ে বাড়িতে ফিরে আসে, তখন বাড়ির লোকজন তাদেরকে জিজ্ঞেস করে তারা বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিল। অমর তখন তাদেরকে বলে দেয় যে সে বিয়ের জন্য রাজি, আর তার বাড়ির লোকজন তখনই এঙ্গেজমেন্টের আয়োজনে উঠে পড়ে লাগে। অন্যদিকে আবার কিমের পোস্টমর্টম করা হচ্ছে। কিমের কাছ থেকে পুলিশ যা যা উদ্ধার করে সেই সবকিছু তারা সিবিআই মানে ভারতের গুরুত্বপূর্ণ গোয়েন্দা এবং তদন্ত সংস্থার কাছে সমর্পণ করে। সিবিআই অফিসাররা এবার ইনভেস্টিগেশন শুরু করে। তারা কিমের কাছ থেকে একটা মিউজিক্যাল নোট আর একটা দোকানের অ্যাড্রেস পায়। পরের সিনে দেখানো হয় টেররিস্টরা তাদের আস্তানায় বসে বোমা তৈরি করছিল। তখনই সেখানে তাদের একজন লোক আসে আর জানায় কিম পুলিশের হাতে ধরা পড়েছে, তাই নিজের জীবন দিয়ে দিয়েছে। মেঘনা এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে।
কারণ কিম তার ভাইয়ের মতো ছিল। তখন তাকে তার দলের আরেকজন এসে বকা দিয়ে বলে, কিম একজন যোদ্ধা ছিল, সে যুদ্ধে মারা গেছে, সে তোমার ভাই হয়ে মারা যায়নি, তাই এখন এই কান্না বন্ধ করো। ওদিকে আবার আজকে অমরের এঙ্গেজমেন্ট, তাই প্রীতি এঙ্গেজমেন্টের আগেই অমরের ঘরে যায় আর তাকে বলে, একবার এঙ্গেজমেন্ট হয়ে গেলে তারপর কিন্তু তুমি আমার কাছে বাধা পড়ে যাবে, তার আগেই একবার ভেবে নাও, এখনো সময় আছে, আমাকে ভালো না লাগলে বলতে পারো। কিন্তু অমর তার এসব কথা গায়ে মাখে না, সে গোসল করে বেরিয়ে রেডি হয়ে নেয় এঙ্গেজমেন্টের জন্য। অমর যখন অনুষ্ঠানে এসে লোকজনের সঙ্গে কথা বলছিল, তখন কিছু বাচ্চারা এসে তাকে বলে কেউ একজন তার সঙ্গে দেখা করতে এসেছে। অমর সামনে চলে আসলে দেখে মেঘনা এসেছে তার কাছে। মেঘনা তাকে বলে তারা লাদাখে যেখানে থাকতো সেখানকার ঘরটা এখন আর তাদের নেই, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাই সে এখানে তার কাছে একটু আশ্রয়ের জন্য এসেছে। অমর যদি তাকে অল ইন্ডিয়া রেডিওতে একটা কাজের ব্যবস্থা করে দিত তাহলে মেঘনার খুব উপকার হতো। মেঘনা তাকে জানায় যে সে রেকর্ডিং, এডিট এসবের কাজ পারে। এদিকে অমর তো মেঘনাকে দেখে একেবারেই থ হয়ে যায়। তবে সে পরবর্তীতে কিছু চিন্তা ভাবনা না করেই তার মাকে বলে দেয় মেঘনা তাদের সঙ্গে তাদের ওপরের ঘরেই থাকবে আজ থেকে। আর সেই সাথে অমর তার চাকরির ব্যবস্থাও করে দেয়। কিন্তু তার মনে একটা প্রশ্ন থেকেই যায়, মেঘনা দিল্লিতে কেন এসেছে, তার উদ্দেশ্য কি? আর সেদিন সে এইভাবে অমরকে ধোকা দিয়ে পালিয়েই বা কেন গিয়েছিল, যার একটারও উত্তর অমরের কাছে ছিল না। আসলে মেঘনা তার সাথীদের সাথে মিলে পরিকল্পনা করেছে তারা রিপাবলিক ডেতে মিলিটারিদের প্যারেডে হামলা করবে। পরিকল্পনা অনুযায়ী তারা দিল্লিতে মেঘনাকে অমরদের বাড়িতে থাকতে পাঠায়, যাতে কেউ তার উপর সন্দেহ না করে, সে তার পরিচয় গোপন রেখে তার কাজ চালিয়ে যেতে পারে। অন্যদিকে সিবিআই অফিসাররা ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পারে সেদিন কিমের পেছনে অমর ধাওয়া করেছিল, তাই তারা অমরকে থানায় আর তাকে জিজ্ঞেস করে যে সে কেন সেদিন কিমের পেছনে দৌড়াচ্ছিল। অমর এই কথা শুনে প্রথমে বেশ অপ্রস্তুত হয়ে যায়, সাথে বেশ ঘাবড়েও যায়। তবে পরে সে নিজেকে সামলে তাদেরকে বলে কিম তাকে গালি দিয়েছে আর তাকে মেরেছেও, তাই অমর তাকে মারার জন্য তাকে ধাওয়া করেছিল। অমর এখানে কিছু একটা সন্দেহ করেই পুলিশকে মিথ্যে কথা বলে দেয়, কিন্তু অফিসাররা তার কথা বিশ্বাস করে না। তাদের মনে হচ্ছিল অমরের সঙ্গে কিমের অন্য কোনো কানেকশন অবশ্যই আছে, তাই তারা অমরকে সন্দেহের তালিকায় রেখে দেয়, তবে থানা থেকে ছেড়ে দেয়। এরপর অমর থানা থেকে সোজা বাড়িতে এসে মেঘনাকে খুঁজতে থাকে, কিন্তু মেঘনা ততক্ষণে তার সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিল। কিন্তু অমর তাকে ঠিকই খুঁজে বের করে ফেলে, আর তারপর রেগে তাকে জেরা করতে থাকে সে কেন দিল্লিতে এসেছে, আর এত জায়গা থাকতে তার বাড়িতেই কেন থাকতে এসেছে, আর কেনই বা অল ইন্ডিয়া রেডিওতে কাজ করতে চেয়েছে। মেঘনাও এতদিনে অমরকে মিথ্যে বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে এবার সত্যিটা বলে দেয়। সে অমরকে বলে দেয় যে তার নাম মেঘনা নয়, তার আসল নাম ময়না, আর সে একজন টেররিস্ট। সে দিল্লিতে তার গ্রুপের সঙ্গে এসেছে বম ব্লাস্টের একটা মিশনের জন্য। সবকিছু শুনে অমর খুবই শকড হয়ে যায়। মেঘনা তাকে বলে তাদের ইনসাফ চাই। অমরও তাকে পাল্টা প্রশ্ন করে, নিষ্পাপ মানুষদেরকে মেরে তুমি কোন ইনসাফ পেতে চাও? এরপর মেঘনা তাদের সঙ্গে হওয়া সেই দুর্বিষহ ঘটনার কথা বলতে শুরু করে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। মেঘনা তখন 14 বছরের একটা বাচ্চা মেয়ে ছিল। একদিন মিলিটারিরা তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়, পুরো গ্রাম পুড়িয়ে দেয় এবং অনেক লোকজনকে মেরে ফেলে। মেঘনার বাবা মাও সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। সৌভাগ্যবশত মেঘনা বেঁচে গিয়েছিল। সে দৌড়ে যখন তার বড় বোনকে ডাকতে যায়, তখন সে দেখে মিলিটারিরা তার বোনকে ধর্ষণ করছে। এরপর মিলিটারিরা তাকেও মেরে ফেলে, আর সেই ছোট্ট বাচ্চা মেয়ে ময়নার সঙ্গেও মিলিটারিরা সেই একই জঘন্য কাজটা করে। তবে সেবারও ময়না ওরফে মেঘনা তাদের হাত থেকে প্রাণে বেঁচে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাদের সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও সরকার থেকে কোনো লোক আসেনি তাদের খবর নিতে, আর না এসেছে খবর নিতে কোনো মিলিটারির লোক। সেদিনের পর থেকেই তাদের গ্রামের ওই বেঁচে যাওয়া লোকগুলো নিজেদেরই একটা মিলিটারি তৈরি করেছে। ছোট ছোট বাচ্চাদের হাতে তারা এমনি এমনি অস্ত্র তুলে দেয়নি, নিজেদের সেফটির কথা ভেবেই তুলে দিয়েছে। মেঘনা বলে এই সরকার তাদের জন্য রক্ষক নয়, বরং ভক্ষক, তাই তাদেরকে নিজেদের সঙ্গে হওয়া অন্যায়ের ইনসাফের জন্য লড়াই করতেই হবে। মেঘনা তাকে বলে তারা রিপাবলিক ডের দিন প্রেসিডেন্ট আর মিলিটারিদের ওপর হামলা করবে। অমর তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এইভাবে নির্দোষদেরকে মেরে তো কোনো লাভ হবে না মেঘনাদের। সে মেঘনাকে এসব থেকে সরে আসতে বলে। সে মেঘনাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে চায়। তখনই সে দেখতে পায় মেঘনার গলায় সাইনাইডের চেন ঝোলানো। অমর তার কাছ থেকে সেটা ছিনিয়ে নেওয়ার জন্য মেঘনার গলায় হাত দেয়, তার সঙ্গে জোর জবরদস্তি করে। আর তখনই সেখানে থাকা পুলিশ লোকটা ভাবে অমর হয়তো মেঘনার সঙ্গে অসভ্যতা করছে, আর তাই তাকে ধরে নিয়ে থানায় চলে যায়। অমরকে সেখান থেকে জেলে নিয়ে যাওয়ার পর সে সেখানে থাকা ফোন থেকে প্রীতিকে কল করে বলে তার সঙ্গে অমরের কিছু জরুরি কথা আছে। অমরের এখন প্রীতির সাহায্য প্রয়োজন,
কিন্তু প্রীতি সাহায্য করার আগে সেখানে থানায় দুজন লোক এসে পুলিশদেরকে ঘুষ দিয়ে অমরকে সেখান থেকে নিয়ে যায়। ঘটনাক্রমে সেই দুজন লোক ছিল টেররিস্ট। তারা পুলিশকে ঘুষ দিয়ে অমরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তারা আসলে অমরকে পুলিশের কাছে থাকতে দিতে চাইছিল না, কারণ অমর তাদের সব সত্যিটা জেনে গিয়েছিল। তারা অমরকে একটা নির্জন জায়গায় নিয়ে যায় আর তাকে খুন করার চেষ্টা করে। কিন্তু এবার আর তারা অমরের শক্তির সঙ্গে পেরে ওঠে না। অমর টেররিস্ট দুজনকে মেরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে সে রক্তাক্ত অবস্থায় সোজা পৌঁছে যায় প্রীতির কাছে আর তাকে সব সত্যিটা খুলে বলে। সবকিছু শোনার পর প্রীতি তাকে বলে, সিবিআই অফিসাররা বাসায় এসেছিল তোমাকে খুঁজতে। তারা তোমাকে টেররিস্ট ভেবে সন্দেহ করছে। তারা ভাবছে ওই লোকদের সঙ্গে তোমারও হাত আছে। জিজ্ঞাসাবাদ করার জন্য তোমার মাকেও থানায় নিয়ে গেছে। তখন অমর প্রীতিকে বলে যে এখন একমাত্র অমরই আছে যে কিনা মেঘনাকে বম ব্লাস্ট করা থেকে আটকাতে পারে। তাই সে তখনই বেরিয়ে পড়ে মেঘনাকে খুঁজতে। কিন্তু সিবিআই এর লোকজন অমরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। তারপর তাকে মেঘনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কারণ মেঘনা তো তাদের বাড়িতেই থাকতো। এবার অমর সবকিছু সত্যি সত্যি বলে দেয় যে যখন আসামে রেকর্ডিং এর কাজে গিয়েছিল সে তখন একটা মেয়ের প্রেমে পড়েছিল, কিন্তু তখন সে ওই মেয়েটার পরিচয় কিংবা তার সম্পর্কে কিছুই জানতো না। সিবিআই অফিসাররা সবকিছু শোনার পরেও অমরের কথায় বিশ্বাস করে না। তাই তারা তাকে ড্রাগ দেয় যাতে সে মানসিক ভারসাম্য হারিয়ে সব সত্যি কথা বলে দেয়। কিন্তু এবারও অমর একই কথা বলতে থাকে। সিবিআই অফিসাররা তখন অমরকে অজ্ঞান অবস্থায় রেখে সেখান থেকে চলে যায়। যখন অমরের জ্ঞান ফিরে আসে তখন সে থানা থেকে পালিয়ে এসে আবারও মেঘনাকে খুঁজতে শুরু করে, কারণ সে জানতো মেঘনাকে এখন কোথায় পাওয়া যাবে। আসলে মেঘনা অল ইন্ডিয়া রেডিওতে এই জন্যই কাজ নিয়েছিল যাতে সে ইন্টারভিউ নেওয়ার বাহানায় রিপাবলিক ডেতে মিলিটারিদের প্যারেড দলের কাছে যেতে পারে, কারণ সেখানে শুধু রিপোর্টারদেরই ঢোকার পারমিশন ছিল। অমর সেখানে গিয়ে খুঁজতে খুঁজতে মেঘনাকে পেয়ে যায়। অন্যদিকে মেঘনা তার ড্রেসের ভেতর বোমা লাগিয়ে রেখেছিল। সে ওই প্যারেডে এক আত্মঘাতী মিশনে যাচ্ছিল তার সব সাথীদেরকে বিদায় জানিয়ে। মেঘনার সাথে যখন অমরের দেখা হয় তখন মেঘনা অমরকে বলে সে যেন সেখান থেকে চলে যায়, সে মেঘনার কাছাকাছি না আসে। কিন্তু অমর তার কথা শোনে না। সে মেঘনার কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে অমর তার জন্য সবকিছু ছেড়ে দেবে, তাই মেঘনাও যেন তার কথা ভেবে এসব সন্ত্রাসবাদ ছেড়ে দেয়। তার জন্য সে ভালো হয়ে যায়। তারা দূরে গিয়ে বিয়ে করে সংসার করবে। সে মেঘনাকে জিজ্ঞেস করে মেঘনা তাকে ভালোবাসে কিনা, কিন্তু মেঘনা তার কথার কোনোই উত্তর দেয় না। সে আবারও জিজ্ঞেস করে, কিন্তু এবারও মেঘনা কোনোই উত্তর দেয় না, শুধু নীরবে চোখের জল ফেলে। কারণ এছাড়া মেঘনার আর কিছুই করার ছিল না। মেঘনাই বা কি করবে? সে তো তার দলের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল তার জীবন বিসর্জন দিয়ে হলেও তাদের লক্ষ্য যেন পূরণ হয়। তাই সে অমরকে বারবার রিকোয়েস্ট করতে থাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু অমরও তখন জেদ ধরে বসে। সে মেঘনাকে বলে, আমি তোমার সঙ্গে বাঁচতে না পারলেও অন্তত মরতে তো পারি। এই বলে সে মেঘনাকে শক্ত করে জড়িয়ে ধরে আর সাথে সাথেই বমটা ব্লাস্ট হয়ে যায় এবং তারা দুজনে সেখানেই মারা যায়। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় রাষ্ট্রপতি কিংবা মিলিটারি দলের কোনো ক্ষতি হয় না। তবে শেষ পর্যন্ত মেঘনা না পারে তার মিশনটা সম্পূর্ণ করতে, আর না পারে নিজের মনের কথায় সায় দিয়ে অমরকে নিজের করে পেতে। এক অদ্ভুত অপূর্ণতার মধ্য দিয়েই মেঘনা আর অমরের জীবন আর সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।